বিএনপিতে চাপাকান্না চলছে এবং বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সবার মধ্যে প্রচণ্ড হতাশা। কারো মুখে হাসি নেই, কণ্ঠে শব্দ নেই। তারা ফিসফিস করে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছে। আর আপনজনদেরকে ডেকে ডেকে বলাবলি করার চেষ্টা করছে, কি হলো? ১৭ বছর এত পরিশ্রম করলাম, ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর রাজনীতি করলাম। বিনিময়ে কি পেলাম? এ কি নিয়তি? এটা কি হওয়া উচিত? এরকম অহরহ বিএনপির মধ্যে হচ্ছে। আমি যেহেতু এই দলটিতে একেবারে নতুন, তারপরেও দলের যারা টপ লেভেলে, যারা বিশেষ করে টক শোতে আসেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ, তারপরে মানে যেটাকে বলা হয় ওই দুধের স্বর শ্রেণী যারা আছে, এবং এরাই সবাই মন্ত্রী এমপি হয়েছেন। এমপিদের কথা বলতে পারবো না, বাট যারা মন্ত্রী হয়েছেন মোরলেস বা টপ যারা সিনিয়র মোস্ট সংসদ সদস্যরা আছেন, তাদের সঙ্গে আমার যে সম্পর্কটি ২০০৯ সন থেকে সামাজিক একটা সম্পর্ক গড়ে উঠেছে। আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কারণে বিএনপির যে সকল রাজনীতি, যারা মূলত ৮০-র দশকে বিএনপির যে নিউক্লিয়াসটি তৈরি হয়েছে ছাত্র রাজনীতির, সেটা সেই ৮০-র দশকে। এখন এখানে নিরু বলেন, মানে আমি নিরু ভাই বলি সবাইকে, যেহেতু এখানে কন্টেন্ট তৈরি করছে, এজন্য সব ভাইয়ের নামে না বলে জাস্ট যেমন নিরু, অভি, নিরু, বাবলু, আমান, খোকন, ফজলুল হক, মিলন, নাজিমুদ্দিন আলম, মানে যাদেরকেই বলেন না কেন, তাদের সবার সঙ্গেই ওই আমলে যে সম্পর্কটা হয়েছে ছাত্র জীবনে, ওটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। তারপর বিএনপির যে ব্যবসায়ী গ্রুপ যারা আছেন, টপ ব্যবসায়ী গ্রুপ, বিভিন্ন সময়টাতে যারা ক্ষমতায় থাকাকালীন সময়েও তারা লাভবান হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষমতার আগেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি পন্থী যারা সাংবাদিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, মোটামুটি সেই ৮০-র দশক থেকে আজ অবধি যে বিভিন্ন স্তরে বিএনপি সবার সঙ্গে সম্পর্ক ছিল এবং এখনো আছে। আর বিশেষ করে যারা টকশোতে আসেন, যারা মন্ত্রী এমপি হয়েছেন, যাদেরকে আমি বলি লেয়ার, মানে দুধের স্বর, যারা এদের সঙ্গে সম্পর্কটা মানে বেশি। এর কারণ হলো অলমোস্ট এভরি নাইটই এদের সঙ্গে সেই ২০০৯ সন থেকে বেশি বেশি দেখা হয়ে আসছে। এবং যেহেতু আমি এমপি ছিলাম, এমপি পদমর্যাদার যারা লোকজন আছেন, অর্থাৎ বিএনপি যারা এমপি ছিলেন বা যারা এমপি হতে পারে, তাদের সঙ্গে যোগাযোগটা বেশি হয়। এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে আমি প্রতি মুহূর্তে যে কথাগুলো শুনতে পাচ্ছি, যেটি হয়তো অনেকের কানে আসছে। ২ নম্বরে যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি এই যে আপনাদের সঙ্গে সামাজিক মাধ্যমে কথা বলি, তারপরে ধরুন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, ১ লাখ, ২ লাখ, ৩ লাখ শেয়ার হয়ে যাচ্ছে, লাইক কমেন্ট হয়ে যাচ্ছে। একটা ফেসবুক পোস্ট কখনো কখনো এই ২ কোটি, ২.৫ কোটি বার দেখা হয়ে যাচ্ছে। তো যার কারণে হয় কি, মানুষজন বলে, অনেক বড় বড় মিডিয়া হাউস বলেন, অনেক বড় বড় সাংবাদিক বলেন, তারাও দেখা গেল যে একটু বলে যে ঠিক আছে, রনি সাহেবকে যদি কথাটা বলি আর সে যদি তার সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো তুলে ধরে, তাহলে তাদের জন্য ভালো হবে। বিকজ দেখা গেল যে আপনি প্রথম আলোর কথাই চিন্তা করেন, প্রথম আলোর সার্কুলেশন, আমি সবচেয়ে বাংলাদেশের মানে যাকে বলা হয় এই গত কয়েক বছরে একেবারে টপ চার্টে যে পত্রিকাগুলো ছিল, তার মধ্যে বাংলাদেশ প্রতিদিন ১ নম্বর। বাংলাদেশ প্রতিদিনে সেই আমি ২০০৯ সন থেকে লিখছি। তারপরে এখন কালের কণ্ঠে লিখছি, প্রতি বুধবারে লিখছি। কালের কণ্ঠ এখন সার্কুলেশনের দিক থেকে বাংলাদেশ প্রতিদিনের পরে প্রথম আলোর পরে যে মানে পত্রিকাগুলো আছে, এগুলো মোটামুটি একই আছে, যেমন যুগান্তর, কালের কণ্ঠ, সমকাল, তাদের ৫,০০০ ১০,০০০ ডিফারেন্স। তো সেই কিন্তু ইনফ্লুয়েন্সের দিক থেকে কালের কণ্ঠর ইনফ্লুয়েন্স বেশি। কালের কণ্ঠের নিউজের কারণে সেই গত কয়েক বছরে সারা বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে। বেনজির সাহেবের চাকরি গেল, তারপর শেষে এই যে রাষ্ট্রপতিকে নিয়ে যে সাক্ষাৎকার দেওয়া হলো, মানে বাংলাদেশের গত ১০ বছরে কালের কণ্ঠের রিপোর্টের কারণে যত তোলপাড় হয়েছে, এত তোলপাড় প্রথম আলোর রিপোর্টও হয়। তো সেই কালের কণ্ঠে আমি প্রতি বুধবারে লিখি, কিন্তু কতজন মানুষের কালের কণ্ঠে যতজন মানুষ পড়ে, তার চেয়ে ওই লেখা যখন আমি আমার পেজে দেই, ফেসবুক পেজে দেই, তখন বেশি মানুষ পড়ে। এই জন্য হয় কি, আমাদের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি যে একেবারে সাধারণ মানুষ, হয়তো কেউ আমার এই কন্টেন্ট দেখেন দিনাজপুর থেকে, তিনি তার একটা মনের কথা বলতে চান, তার কথাটা তুলে ধরতে চান। তো একইভাবে বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জামাতের লোক, সবাই বলেন। বলার ফলে কি হয়, আমার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন মানুষের দুঃখের কথাগুলো মানে শুনি, এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য হলো, মানুষ কিন্তু আপনার সুখের কথা বলবে না। যারা মন্ত্রী হয়েছেন, যারা খুব আনন্দ পাচ্ছেন, মন্ত্রী হওয়ার পর ভালো বাড়িটা পেয়েছেন, আজকে যেমন আমি আসছিলাম, আমার পিছনে বা পাশ দিয়ে আরেকজন মন্ত্রী আসছিলেন। তো আমি দেখলাম যে মন্ত্রীর গাড়িটা একেবারে নতুন চকচকে গাড়ি, অর্থাৎ সম্ভবত মানে ২০২৪ সনে
ওই যে এমপিরা অনেকগুলো গাড়ি এনেছিল, লেটেস্ট মডেলের ল্যান্ড ক্রুজার যে গাড়িগুলো এনেছিল সেগুলো তো সরকার সেগুলো সিজ করেছে খুবই ঝকঝকে, মানে গাড়ি এর এক একটা গাড়ি 8 কোটি 9 কোটি টাকা, 4500 সিসির ল্যান্ড ক্রুজার মডেলের একেবারে LC300 সবচেয়ে দামি। তো তারেক রহমান সাহেব যেটাতে চলছেন ওটা হলো প্রাডোর, কিন্তু প্রাডোর যে আপগ্রেডের যে গাড়ি এমপি এনেছিলেন মানে কোথায়, কিন্তু এগুলো তারা ছাড়াতে পারে। ওইরকম একটা গাড়িতে চড়ে এক মন্ত্রী মহোদয় যাচ্ছিল পাশ দিয়ে। এখন নিঃসন্দেহে ভিতরে যিনি বসা ছিলেন তিনি তো আমাকে চেনেন, আমার গাড়ির তো গ্লাস মানে যাকে বলা হয় একেবারে আমাকে দেখা যায়, মানে আমি কখনো রঙিন গ্লাস নিয়ে বা কোনো টিন্টেড গ্লাসের গাড়িতে চড়ি না, আমার গাড়িতে